নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের প্রথম অধ্যায় যেটি রয়েছে আর কি ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে কি ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, আমি পূর্বেই কিন্তু তোমাদের একটা 4 নম্বরের টিকা আকারে প্রশ্ন আলোচনা করেছি, যেটা হলো দৈব রাজতন্ত্র। আজ আমি তোমাদের আলোচনা করছি একটি বড় প্রশ্ন, যে প্রশ্নটা 8 নম্বরের ক্ষেত্রে তোমাদের খুব উপযোগী এবং উপকারী হিসেবে গণ্য হবে। প্রশ্নটা বলার পূর্বেই একটু বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। কেননা তোমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সকল তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক আলোচনা কিন্তু এই হিস্ট্রি দর্পণ চ্যানেলে করা হবে। এছাড়াও যারা কলেজে পড়ছে তোমাদের দাদা দিদিরা, তাদেরও কিন্তু ইতিহাসের সমস্ত সবকিছু কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ মেজর, মাইনর এবং এসএসসি পেপারের সমস্ত পিডিএফ কিন্তু তারা পেতে পারবে। আর আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা তোমাদের একটু বলি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অবশ্যই পড়তে হবে। প্রশ্নটা হলো, ফরাসি বিপ্লবের পশ্চাতে সামাজিক বৈষম্য কতটা দায়ী ছিল, অথবা বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা খুব ভালো করে তোমরা করবে, তাহলে দেখবে তোমাদের খুব ভালো হবে এবং পরীক্ষায় খুব ভালোভাবে লিখেও আসতে পারবে। দেখো, প্রথমেই যে কথাটা আমি বলছি, দেখো ফরাসি সমাজ ব্যবস্থা আলোচনা করতে গেলে প্রথমেই ফরাসি সমাজ ব্যবস্থার যে কাঠামোটা সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি করতে হবে। তাই প্রসঙ্গে প্রথমে আলোচনা করি যে ফরাসি সমাজ ব্যবস্থা বা সামাজিক যে বৈষম্য, এটা সম্পর্কে আমরা যদি বুঝতে যাই তাহলে সমাজ ব্যবস্থাটাকে কিভাবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমেই চলো শুরু করা যাক তোমাদের সাথে এই সমাজ ব্যবস্থার সম্পর্কে একটু আলোচনা। আশা করি এই আলোচনাটা তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবং তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নটা লিখে আসতে পারবে। আর শুধু তাই নয়, তোমরা অনেকেই বারবার করে বলছিলে আমাকে যে প্রতিটি অধ্যায় ধরে ধরে 2 নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো আলোচনা করার জন্য। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ফরাসি সমাজ ব্যবস্থা যে 1789 সালে ফরাসি বিপ্লব, তার আগে কিন্তু ফ্রান্সের সমাজের অবস্থা ছিল মধ্যযুগীয়, সামন্ততান্ত্রিক এবং বৈষম্যমূলক। আর ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে জনসাধারণ 3টি সম্প্রদায় বা এস্টেটে বিভক্ত ছিল, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ফরাসি সমাজ ব্যবস্থায় ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা 3টি ভাবে বিভক্ত ছিল। একটা হলো প্রথম স্টেট বা প্রথম সম্প্রদায়, যেটাকে ফার্স্ট স্টেট বলি আমরা, যেখানে অবস্থান করতেন যাজকরা। যাজকদের কিন্তু আবার 3টে ভাগ ছিল। তা আমাদের অত পড়তে হবে না, আমরা জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ারের জন্য যেটুকু আমাদের দরকার আমরা সেটুকুই পড়বো। অর্থাৎ প্রথম সম্প্রদায় ছিলেন যাজকরা, দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড স্টেট, এখানে থাকতেন অভিজাতরা, এবং তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটে থাকতেন বুর্জোয়ারা। তবে এই বুর্জোয়া গোষ্ঠীর মধ্যে কিন্তু আবার মধ্যবিত্ত, অধ্যাপক, লেখক, বৈজ্ঞানিক, চিকিৎসক, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক সহ দেশের সব সাধারণ মানুষরা কিন্তু পড়তো। এবং প্রতিটি সম্প্রদায় বা স্টেটের মধ্যে কিন্তু উঁচু নিচু, ধনী দরিদ্র এই ভেদাভেদগুলো ছিল। তবে প্রথম যে 2 সম্প্রদায় ছিল এটা মাথায় রাখতে হবে, যাজক এবং অভিজাত সম্প্রদায়, তারা কিন্তু সবসময় তৃতীয় সম্প্রদায়কে শোষণ করত এবং বঞ্চিত করত, এবং এই তৃতীয় সম্প্রদায় ছিল অধিকারহীন একটা বঞ্চিত শ্রেণী। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম 2 শ্রেণী দেশের বিপুল সংখ্যক মানুষকে যেমন বঞ্চিত করে রাখে, কিন্তু আবার আরেকটা দিক থেকে দেখলে বোঝা যাবে যে প্রথম 2 শ্রেণীর মানুষের সংখ্যাও কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায়ের যে মানুষরা ছিলেন তাদের তুলনায় অনেকটাই কম। অর্থাৎ দ্বিতীয় সম্প্রদায়ও ছিল শুধুমাত্র 2 থেকে 2.5% যারা অভিজাত, এবং যারা প্রথম স্টেট বা যাজক তারা ছিলেন 1 থেকে 1.5%। কিন্তু আমরা যদি তৃতীয় সম্প্রদায়ে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো প্রায় 97%। এবার এর মধ্যেও আরেকটা জিনিস আছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রায় 80% তার মধ্যে ছিল কৃষক সম্প্রদায়। মাত্র 17% ছিল এই বুর্জোয়া শ্রেণীর মধ্যে লেখক, অধ্যাপক, উকিল, চাকরিজীবী তারা। তাহলে চলো এবার এই সমাজ ব্যবস্থার প্রথম স্টেটটা সম্পর্কে একটু আলোচনা করি, বা প্রথম সম্প্রদায় সম্পর্কে।
দেখো, ফরাসি সমাজ ব্যবস্থায় যাজক যারা ছিল তারাই ছিল প্রথম সম্প্রদায়। যাজকদের মোট সংখ্যা ছিল দেশের মোট জনসংখ্যার 1% থেকেও কম। তবুও সমাজ ও রাষ্ট্রে তারা প্রবল প্রতাপশালী ছিলেন। তারা ছিলেন আইনের ঊর্ধ্বে। তারা বিশেষ রাজনৈতিক ও বিচার বিভাগীয় অধিকার ভোগ করত। তারা বিলাসবহুল জীবনযাপন করত। শিক্ষা ছিল সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। কন্ট্রাক্ট অফ পয়সি নামক এক ধরনের চুক্তি ছিল, যে চুক্তি অনুসারে রাষ্ট্রকে তারা স্বেচ্ছায় দেমিম নামে এক ধরনের কর দিত, যেটা স্বেচ্ছাকর বলা হতো, সেটাকে দেমিম বলা হচ্ছে। যাজকরা এর বিনিময়ে জনগণের থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত, যেমন ধরো টাইথ বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহ কর। যাজকদের অনেকেরই নিজস্ব প্রাসাদ, দুর্গ এবং গির্জা ছিল। দেখো, প্রথম সম্প্রদায় বা যাজকদের আবার দুটো শ্রেণীর ভাগ ছিল। একটা ছিল উচ্চ যাজক, আরেকটা ছিল নিম্ন যাজক। দেখো, উচ্চ যাজক সম্প্রদায়ের মধ্যে ছিলেন আর্চ বিশপ, ক্যানন, কার্ডিনাল প্রমুখ। গির্জার আয়ের অধিকাংশই ভোগ করত কিছু সংখ্যক উচ্চ যাজকরা। তারা বিলাস ব্যসন ও দুর্নীতিতে মগ্ন থাকত। উচ্চতর যাজকরা নিম্নতর যাজকদের ঘৃণার চোখে দেখত। অপরদিকে গ্রামীণ গির্জার সংখ্যাগুরু পাদ্রীদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তাদের বেতন ছিল খুবই কম, দরিদ্র ছিল তাদের নৃত্যসঙ্গী। এ সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তারা ছিল নিষ্ঠাবান। উচ্চতর যাজকদের প্রতি তাদের তীব্র ঘৃণা ছিল। ঐতিহাসিক ডেভিড ওক এ প্রসঙ্গে বলেন, উচ্চ যাজকদের বিভিন্ন দুর্নীতিমূলক কাজের জন্য ফ্রান্সে বিপ্লবের পূর্বে নিম্ন যাজকরা তৃতীয় সম্প্রদায়ের সাথে যোগ দেয়। তাহলে বুঝতে পারছো যে প্রথম স্টেজে যে যাজকরা ছিল তাদের যে দুটো ভাগ ছিল, উচ্চ যাজক এবং নিম্ন যাজক। এবার উচ্চ যাজকরা এমন ভাবে নির্যাতন করত নিম্ন যাজকদের এবং এমন ভাবে অধিকার ভোগ করত, এর ফলে একটা সময় পর নিম্ন যাজকরা বুঝতে পেরে তারা তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বুর্জোয়া শ্রেণীর সাথে কিন্তু যোগ দিয়েছিল। এটাই ছিল প্রথম স্টেট বা প্রথম সম্প্রদায়। তোমাদের কিন্তু টিকা আকারেও আসতে পারে যে ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায় সম্পর্কে টিকা লেখো ফ্রান্সের সমাজ ব্যবস্থায়। নেক্সট হলো সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায়। দেখো, ফরাসি সমাজ ব্যবস্থায় সমাজের দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায়। ফরাসি বিপ্লবের আগে অভিজাতদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 1.5%। একটু আগে আমি তোমাদের বললাম কোথাও কোথাও 2 থেকে 2.5% আছে। সমাজে অভিজাত সম্প্রদায়ের সীমাহীন প্রভাব প্রতিপত্তি ছিল। তারা সরকারকে কোনো ভূমিকর দিত না, বরং প্রজাদের কাছ থেকে নানা সামন্ত কর আদায় করত। তারা ছিল সমাজের সর্বাপেক্ষা প্রভাবশালী অংশ। তারা রাজদরবার থেকে বিভিন্ন ভাতা, পুরস্কার ও অন্যান্য সুবিধা আদায় করত। সরকারি চাকরি, বিচার বিভাগের উচ্চপদ, প্রশাসনের বিভিন্ন উচ্চপদ সব কিন্তু এই সেকেন্ড স্টেট অর্থাৎ অভিজাতদের অধীনেই ছিল। আবার এই অভিজাত সম্প্রদায়কেও কিন্তু দুটো ভাবে ভাগ করা যায়। একটা হলো জন্মসূত্রে অভিজাত বা সাবেকি অভিজাত বা দরবারি অভিজাত বা নীল রক্তের অভিজাত, যাদেরকে আমরা বলছি অ্যারিস্টোক্রেসি। আর অপরদিকে আরেকটা ছিল কর্মসূত্রে অভিজাত বা পোশাকি অভিজাত, অর্থাৎ যারা অর্থের বিনিময়ে অভিজাত শ্রেণীটাকে কিনতে পারত। অর্থাৎ জন্মসূত্রে অভিজাতরা বংশকৌলিন্যের অধিকারী ছিল, তারা বংশগতভাবেই কিন্তু অভিজাত ছিলেন। নিজেদের বংশকৌলিন্য নিয়ে তারা খুব গর্ববোধ করত। তারা অভিজাত শ্রেণীর। যাজক ও উচ্চ অভিজাত ছাড়া সব মানুষ তাদের কাছে ছিল নীচ ও হীন। এরা রাজার সভাসদ, মন্ত্রী, সেনাপতি, রাজদূত ও প্রাদেশিক শাসনকর্তা এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলি কিন্তু একচেটিয়াভাবে ভোগ করত। অর্থ সংগ্রহের লক্ষ্যে বুর্ব রাজবংশের সম্রাটরা কখনো কখনো উচ্চ দামে প্রশাসনিক পদ বিক্রয় করতেন বুর্জোয়াদের কাছে। এরা বংশগতভাবে প্রশাসন, আইন ও বিচার বিভাগে বেশ কিছু উঁচু পদে নিযুক্ত ছিল। পোশাকই ছিল তাদের আভিজাত্যের প্রতীক। অর্থাৎ বুঝতেই পারছো যে সেই সময় রাজা বা যাজকরা কিন্তু তাদের অভিজাত পদটাকে বিক্রি করত এই বুর্জোয়াদের কাছে, এবং এদের মধ্যে যারা অর্থবান ছিলেন তারা কিন্তু এই অভিজাত পদটাকে কিনতো সমাজে নিজেদেরকে একটা উঁচু পদে অবস্থান দেখানোর জন্য। এদের সংখ্যা কত ছিল তা ঠিক বলা সম্ভব নয়, তবে এদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। দরবারি অভিজাতরা পোশাকি অভিজাতদের মোটেই গুরুত্ব দিত না। তারা পোশাকি অভিজাতদের ঘৃণা করত এবং তাদের সাথে কোনো প্রকার সামাজিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করত না। অর্থাৎ বুঝতেই পারলে দ্বিতীয় সম্প্রদায়। এবার আসি থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় সম্পর্কে। দেখো, ফ্রান্সের জনসংখ্যার 97%-এরও বেশি লোক অর্থাৎ যাজক অভিজাত শ্রেণী বাদে সমগ্র দেশবাসীকে নিয়ে গঠিত ছিল তৃতীয় সম্প্রদায়। দেখো, প্রথম
3% অর্থাৎ 100-র মধ্যে 3% কিন্তু যাজক এবং অভিজাত, এবং বাকি কিন্তু 97% থার্ড স্টেট বা বুর্জোয়াদের অধীনে ছিল। অর্থাৎ এই তৃতীয় সম্প্রদায়ের জনসংখ্যা বিপুল হওয়া সত্ত্বেও কিন্তু তারা ফরাসি সমাজ ও রাষ্ট্রে কোনো অধিকার ভোগ করতে পারত না। 1789 সালে আবেসিয়াস একটি পুস্তিকা প্রকাশ করেন, তার নাম হোয়াট ইজ থার্ড স্টেট অথবা তৃতীয় সম্প্রদায় কি। এর উত্তরে তিনি বলেন, তৃতীয় সম্প্রদায় হলো সব, অর্থাৎ বিদ্যা, বুদ্ধি ও অর্থ এগিয়ে থেকেও এরা সমাজ ও রাষ্ট্রের নানা অধিকার থেকে বঞ্চিত ছিল। তৃতীয় সম্প্রদায় কোনো সুসংগঠিত গোষ্ঠী নয়, এই সম্প্রদায়ের মধ্যেই ছিল নানা উপশ্রেণী, যেমন বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, সাকুলোদ বা চালচুলোহীন ভবঘুরে সবাই। তবে তৃতীয় শ্রেণীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বুর্জোয়া ও মধ্যবিত্তরা। তারা ছিল বিপ্লবের অগ্রদূত। তাদের মধ্যেও বিভিন্ন শ্রেণীবিভাগ ছিল, বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ব্যাংকাররা ছিল উচ্চ বুর্জোয়া, আইনজীবী, চিকিৎসক ও শিক্ষকরা ছিলেন মধ্য বুর্জোয়া, কারিগর, দোকানদার, কৃষক, শ্রমিক প্রভৃতিদের বলা হতো নিম্ন বুর্জোয়া। আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হলেও বুর্জোয়াদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। আর তৃতীয় শ্রেণীর সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক। মোট জনসংখ্যার 80%ই ছিল কৃষকরা। এদের আর্থিক অবস্থা ছিল শোচনীয় এবং তারা সমাজ ও রাষ্ট্রে নানাভাবে নিপীড়িত হতো। এদের মধ্যেও নানা শ্রেণীবিভাগ ছিল, যেমন ধরো স্বাধীন কৃষক, ভাগ চাষী, ক্ষেত মজুর প্রভৃতি। সবার নিচে ছিল অসংখ্য ভূমিদাস। তৃতীয় সম্প্রদায়ের সর্বশেষে ছিল সাকুলোদ শ্রেণী, অর্থাৎ শহরের খেটে খাওয়া চালচুলোহীন ভবঘুরে শ্রেণী। অর্থাৎ তোমরা এই যে তিনটে শ্রেণীর সম্পর্কে বললাম, অর্থাৎ প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়, এগুলো যদি খুব ভালো করে শোনো, আশা করি ফ্রান্সের সমাজ ব্যবস্থাটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের কারো যদি মনে হয় যে আমাদের পিডিএফ দরকার, আমরা নবম শ্রেণীতে পড়ছি, তাহলে অবশ্যই তোমরা 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্ন তোমাদের এখন আর নেই, কারণ তোমাদের 1, 2 এবং 4 টিকা রয়েছে। তোমাদের কেউ কেউ প্রশ্ন করে বলছিলে, স্যার আমাদেরকে আবার 3 নম্বরের প্রশ্ন কি আমরা পাবো নাকি? না, তোমরা 3 নম্বরের প্রশ্ন পাবে না। তোমরা 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বারের টিকা এবং 8 নাম্বারের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তা তোমাদের এই সকল প্রশ্ন দিয়েই কিন্তু আমাদের পিডিএফটা সম্পূর্ণ তৈরি। তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। একদম তোমাদের প্রথম সামেটিভের আগেই কিন্তু আমি তোমাদের প্রথম যে সিলেবাসটা রয়েছে প্রথম সামেটিভের, সেটা আমি শেষ করব। প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো এবং 2 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করে দেব, এবং পিডিএফ এ আমি কিন্তু সব তৈরি করে রেখেছি, যেটা তোমাদের জন্য এবং তোমাদের খুব উপকারী হবে। তোমরা যারা পড়তে চাইছো, একদম সম্পূর্ণ হাতে লেখা এবং তৈরি করা, অনেকগুলো বই থেকেই কিন্তু এটা তৈরি করা। তোমরা পিডিএফটা পড়লেই বুঝতে পারবে। আর তোমাদের যারা চাইছো যে আমরা ক্লাসটা কমপ্লিট করতে চাই এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের প্রতিটা অধ্যায় থেকে প্রতিটা সামেটিভের আগে কমপ্লিট করিয়ে দেব। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলে পাশে থেকো, এবং পরবর্তীতে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের টেক্সট বুক সহ এছাড়াও তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নও কিন্তু তোমাদের জন্য আমি করাবো। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো তোমাদের ইতিহাস নিয়ে কিন্তু আর কোনো চিন্তা নেই। কারণ আমি তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সবকিছু কিন্তু এখন থেকে করিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে রেগুলার বেসিসে। তাহলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।